নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের ভারতবর্ষের যে সম্মানীয় প্রধানমন্ত্রী অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র দামোদর দাস মোদি, যিনি বর্তমানে কুয়েত ভ্রমণ করেছেন। মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কুয়েত। হুম ও যার দক্ষিণ দিকে রয়েছে আরব এবং উত্তরে রয়েছে ইরাক। এই তাদের যে লোক সংখ্যা প্রায় 43 লক্ষ সামথিং আর কি। আহ, এবং এই কুয়েত একটা উন্নত দেশ, মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে পড়ে। তো সেখানে এই 43 লক্ষের মধ্যে বেশিরভাগই প্রায় মুসলিম অধ্যুষিত। এটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, কিন্তু সমস্ত দিক থেকে তারা ডেভেলপ। হ্যাঁ, এবার আমি যদি বলি একটু কম্পারিজন করি, বাংলাদেশ আর এই কুয়েতকে নিয়ে যদি কম্পারিজন করি, তাহলে তারা কে কোন দেশে গিয়ে বন্ধুরা? কুয়েত বাংলাদেশ থেকে প্রায় 100 গুণ বেশি, সমস্ত দিক থেকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে সব দিক থেকে এগিয়ে রয়েছে। কিন্তু এই বাংলাদেশে যে সমস্ত রাজাকার জামাত এবং সাইন্টিফিক এথিক্যাল এবং শুধুমাত্র মাদ্রাসার নলেজ নিয়ে যারা এই থাকছে, তারা বলছে ওই দেশ দখল করব, এই দেশ দখল করব। আজকে কুয়েতে একটা মানে অভাবপূর্ণ একটা ঘটনা ঘটলো, যে হিন্দু সংস্কৃতি, হিন্দু সাহিত্য এবং হিন্দু ধর্মকে তারা শ্রদ্ধার চোখে দেখে। এবং যে রামায়ণ যে এবং আমাদের যে রামায়ণ মহাভারত যে এপিক বা মহাকাব্য রয়েছে, সেই মহাকাব্যগুলোকে তারা, অর্থাৎ আরবি ভাষায় তারা ট্রান্সলেশন করেছেন। যে সম্মানীয় ব্যক্তিবর্গ যারা ট্রান্সলেশন করেছেন তারা হচ্ছেন অল ভারুন ও আব্দুল লতিফ। এই দুজন রামায়ণ মহাভারতের ট্রান্সলেশন করেছেন। তো সেখানে যখন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এই কুয়েত ভ্রমণে গেছেন, ভ্রমণ নয়, একটা আন্তর্জাতিক একটা রিলেশনশিপের মধ্য দিয়ে, যে সেখানকার যে কুয়েতের আমির শেখ মশাল ও অল আহমেদ অল জায়েব, তারা কি করছিল, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেছেন সেখানে যাওয়ার জন্য। তো সেখানে গেছেন দুই দেশের মধ্যে একটা সম্পর্ক এবং আহ, প্রযুক্তিগত আদান প্রদান এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু করার জন্য, যে দুটো দেশের মানে রাষ্ট্রপ্রধানের মধ্যে দিয়ে যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ সেখানে অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। তো সেখানে যখন যায়, তো তখন তাদের, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর হাতে এই রামায়ণ এবং মহাভারতের আর কি দুটি যে ট্রান্সলেশন আর কি উর্দু ভাষায় বা আরবি ভাষায় করেছে আর কি, সেটা তার হাতে তুলে দেওয়া হয় এবং সে প্রধানমন্ত্রীর সিগনেচার সেখানে করা হয় আর কি, অটোবায়োগ্রাফি হিসাবে। তো এই হচ্ছে গিয়ে কালচার। প্রত্যেকটা দেশে যে সমস্ত ডেভেলপমেন্ট মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে উন্নত করা, তারা একে অপরের মধ্যে ইন্টারাকশনটা করে। উন্নত যে সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যে ইন্টারাকশন করে, তারা এই কুসংস্কার নিয়ে জন্মায় না। কারণ মানে আমাদের বাংলাদেশ পাকিস্তানের মতো এই সমস্ত মানে কি বলবো আর কি, একটা নির্লজ্জ নিমকহারাম দেশগুলো, যারা 1971-কে ভুলে যায়, যারা বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে ভুলে যায়, তারা কোনোদিন মানুষ এবং হতে পারে না। তারা আনসাইন্টিফিক থেকে যাবে এবং তাদের যে অবনতি, সে অবনতি অবশ্যই হবে। সেই দেশ কোনোদিন উঠতে পারবে না। আজকে পাকিস্তান চায়নার পেট ডাক হয়ে রয়েছে, আর হয়ে থাকবো, কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত এই ধর্মীয় ভাবাবেগ বা ধর্ম নিয়ে এরা শুধুমাত্র এগোতে চাইবে, তাহলে কোনো দেশ এগোতে পারবে না। ধর্ম ছাড়া এগোতে হবে। ধর্ম যে যার মতো বাড়িতে পালন করো, মন্দির মসজিদ গির্জায় গিয়ে পালন করো, ঠিক আছে, কিন্তু ওই ধর্মের জন্য এই করব এই করব এই সমস্ত কিছু করে বেড়াচ্ছে বাংলাদেশের লোকেরা। হ্যাঁ, যে ওখানে ফতোয়া জারি করছে, জঙ্গিদেরকে নিয়ে আসছে পাকিস্তান থেকে, কি হবে? ডেভেলপমেন্ট কোনোদিন হবে? কোনো দিন হবে না, খেয়ে পড়বে বাংলাদেশের লোকরা। তো আমি বাংলাদেশে যারা এখনো মানে ভালো মানুষ রয়েছে, যদি 18 কোটি লোক থাকে, হ্যাঁ, সেই লোকের মধ্যে আমি মনে করলাম 2 কোটি লোক এই রাজাক জামাত বা এরা রয়েছে মৌলবী, হ্যাঁ, কুসংস্কারপূর্ণ। কিন্তু এখনো পর্যন্ত যে 12-13 কোটি যে ভালো মানুষ রয়েছেন, যারা একটা পিসফুল অ্যাটমসফিয়ার চান আর কি, এবং শান্তভাবে বসবাস করতে চান, এবং মানে দুবেলা দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে চান, ওষুধ চান, ডক্টর চান, ইঞ্জিনিয়ার চান, টিচার্স চান, তাদেরকে, সেই সমস্ত মানুষরা কি করে এই 1.5 কোটি বা যেই রয়েছে এই জামাত রাজাকারের বিরুদ্ধে লড়াইয়ে নামুন মাঠে, এবং এই রাজাকার জামাত পুরো বাংলাদেশ থেকে পুরো ফিনিশ করে দিন এদেরকে, এই মৌলবীগুলোকে ফিনিশ করে দিন বাংলাদেশ থেকে।
তবেই কিন্তু বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে তবেই দেশ এগোতে পারবে, নাহলে এগোতে পারবে না বন্ধুরা। আজকে যেমন কুয়েতের রাজা, মানে যে ওখানকার যে যারা রয়েছে দেশটাকে পরিচালনা করবেন, তাদের অ্যাটিটিউডটা দেখুন, তাদেরকে সম্মান জানানো উচিত সমস্ত দেশের। দেখুন তাদেরকে দেখে শিখুন বাংলাদেশ। হ্যাঁ, এরা এরা মানে রামায়ণ মহাভারতকে একটা শ্রদ্ধা এপিক গ্রন্থ, যার মধ্যে দিয়ে যে শিক্ষা লাভ করা যায়, সেই রামায়ণ মহাভারতকে তারা উর্দু ভাষায় মানে ট্রান্সলেট করেছেন, এবং তারা তাদের মতো এই কুয়েদের মতো একটা উন্নত দেশে এবং মুসলিম অধ্যুষিত দেশে তারা, হ্যাঁ, সারা মানুষের মধ্যে দিয়ে যাতে সবাই পড়তে পারে, মুসলিম সম্প্রদায়ের মানুষরা পড়তে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছে। তেমনি প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কিছু না কিছু ভালো লেখা আছে, কিন্তু কিছু মৌলবি, কিছু মানে ধর্মগুরু ব্যবসায়ী, যারা এরা ধর্ম ব্যবসা করছে বাংলাদেশেও বলছি, যারা এরা রয়েছে এই মৌলবি যারা লেকচার দিচ্ছে, তারা কিন্তু দেখুন কোনো কাজ করে না, এবং তাদের সংসার চলে এই করে, তারা মানুষের মানুষের উস্কি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা করে, মানুষকে হত্যা করে, এটা হচ্ছে তাদের ব্যবসা। কিন্তু এই করে কিন্তু ওরা ওদের নিজেদের স্বার্থ উদ্ধার করছে, সাধারণ মানুষ কিছুই পাচ্ছে না। তাই বন্ধুরা, সবাইকে বলবো, বাংলাদেশে যারা রয়েছেন, মানে বিজ্ঞান মনস্ক মানুষরা রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত এই যারা রাজাকার জামাত মৌলবি যারা রয়েছে, তাদেরকে পুরো ওখানে ফিনিশ করুন, তাদেরকে সমস্ত দিক থেকে দরকার সোশ্যাল বয়কট করুন, তাদেরকে ওখানে ডিটেক্ট করুন, নাহলে কিন্তু দেশ এগোতে পারবে না বন্ধু। যাই হোক, আজকের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের গর্ব তথা পৃথিবীর গর্ব, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রাখার জন্য তিনি কিন্তু আজকে পরিচিত। হ্যাঁ, এবং ইসরায়েলের যে যুদ্ধ রয়েছে, তারপর রাশিয়ার এবং ইউক্রেনের যুদ্ধ, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু নগণ্য ভূমিকা পালন করছেন। যুদ্ধ নয়, যে শান্তি চাই, তিনি সেটা বার্তা হিসেবে মানে পিসফুল মেসেঞ্জার হিসাবে কিন্তু তিনি সারা বিশ্বে এই বার্তা বহন করে নিচ্ছেন। যাই হোক, কিন্তু এখানে আমাদের যে সম্মানীয় প্রধানমন্ত্রী সেখানে গেছে একটা দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করে বজায় রাখতে। তো আমাদের কিছু অপোজিশন পার্টি, বিশেষ করে কংগ্রেস, এরা মানে কি করছে, দে আর বার্কিং, জানি না কেন তারা চাইছে হয়তো ক্ষমতার লোভ ধারণ করার জন্য, কিন্তু ক্ষমতা এইভাবে হয় না। আপনারা কংগ্রেসরা মানুষের মন থেকে উঠে গেছেন, কারণ আপনাদেরকে আর আপনারা কোনো কিছু দেননি। আপনারা আসলে দেখে আসুন, ওয়েস্ট বেঙ্গলে, মানে এখানে বিজেপির ক্ষমতা নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রাস্তাগুলো করেছে মোদী গভর্নমেন্ট, এবং মানুষকে যেভাবে উজ্জ্বলা যোজনা থেকে সমস্ত কিছু সাহায্য দিচ্ছে, সেইটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে। আজকে আমার নিজের বাড়ির ক্ষেত্রে NH-12, যেটা কৃষ্ণনগর থেকে ডালখোলা পর্যন্ত রয়েছে, সেটা মানে মানে কি বলবো আর কি, চকচক বিদেশের মতো একটা রাস্তা করেছে, 4 লাইনের মোদী সরকার। মানে NH-12 যেটা এখন আগে NH-34 ছিল। তো সেগুলো দেখুন, আপনারা কংগ্রেসের সময় এই সমস্ত কিছু করেননি, তাই আপনারা মানুষের মনে থাকবেন না। আর আপনারা দেশের শত্রু, আপনাদের যে পাপ্পু, সেই পাপ্পু বাইরে গিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের বদনাম করে, সে কখনো দেশের প্রধানমন্ত্রীর দাবিদার হতে পারে? কোনোদিন হতে পারে না। তাই সবাইকে বলবো, এই যে যারা রয়েছে, এই তাদেরকে বলবো, এই এখন আগের মতো ইন্দিরা গান্ধীর সময় কংগ্রেস নেই, এখন কংগ্রেস হচ্ছে স্বার্থলোভী কংগ্রেস। কারণ 1981 সালে কিন্তু ইন্দিরা গান্ধী আবার মানে এখন যারা কংগ্রেসের ঘেউ ঘেউ করছেন, তাদেরকে বলে রাখি, আপনারা সালটা আপনাদের জানা আছে কিনা জানি না, 1981, শুনে রাখুন, ইংরেজিতে বলি, 1981-এ ইন্দিরা গান্ধী কিন্তু কুয়েতে গেছিল। কিসের জন্য গেছিল? আপনারা তো এখন ঘেউ ঘেউ করছেন। মোদী সাহেব যেমন এখন গেছিল দুটো দেশের মধ্যে একটা সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে, সেই জন্য গেছিলেন, তাকে মোদী সাহেবকে নিমন্ত্রণ করা হয়েছিল। ঠিক সে সময় ইন্দিরা গান্ধীও গিয়েছিল। তো আপনারা এই সমস্ত লোকে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না, ভুল বুঝাবেন না। আমি তো বলবো, কংগ্রেস যেভাবে দেশকে পিছিয়ে নিয়ে গেছিল, পাকিস্তানের সমস্যা তৈরি করেছিল, চাইনার সমস্যা তৈরি করেছিল, চাইনা আমাদের দেশের অনেকটা দখল করে নিয়েছিল এই কংগ্রেসের সময়। হ্যাঁ, তখন যে মানে আপনার সোনিয়া গান্ধীর সময় যে একটা পুতুল পাপেট একটা প্রধানমন্ত্রী ছিল, ডক্টর মনমোহন সিং, হ্যাঁ, তিনি একটা ডিগনিফাইড লোক, কিন্তু তাকে পাপেট করে রাখা হয়েছিল সেই সময়। সেই সময় পুরো দেশকে শেষ করে দিয়েছিলেন আপনারা। পাকিস্তান একদম পুরো ঠেলা দিয়ে উঠেছিল, চায়না ঠেলা দিয়ে হয়েছিল, দেশকে পুরো শেষ করে দিয়েছেন আপনারা। তাই আপনারা এখন বড় বড় কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? আর এই যে 1981 সালে যে ইন্দিরা গান্ধী গেছিল, তাহলে তো তখন তো সবাই বলতে পারতেন যে কেন গেছে এই সমস্ত কিছু। একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে যেতেই পারে, এবং একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গঠন করার জন্য যাওয়া হয়, সেখানে কোনো ভ্রমণের জন্য যাওয়া হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।